সবাই গানের প্রথম কলিতেই আবারও একসাথে হাতের করতালি আর শীষ বাজাতে শুরু করলো। কেননা সাদিদের এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে গান গাওয়াতে কারো আর বোঝার বাকি নেই গানটা কাকে ডেডিকেট করে গাওয়া হচ্ছে। স্থান কাল ভুলে গিয়ে বরকনে পর্যন্ত এই কাপেলকে নিয়ে পড়েছে। সবাই হই হট্টগোল শুরু করলেও দুটো ব্যক্তির কোনো তাড়াহুড়ো নেই। একজনে নির্বাক শ্রোতা আর অপরজনে মনের মাধুরী তুলে কণ্ঠে তাকে ভালোবাসার জানান দিচ্ছে। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला जिससे मैं था भूलता आया वो वजूद मिला जब आए मौसम गम के तुझे याद किया हो जब तह में तन्हा बन से तुझे याद किया दिल संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू दिल रुक जा जरा फिर मोहब्बत करने चला है तू दिल। আবারও এক দফা হাসির করতালির শব্দের আওয়াজের সাথে এতক্ষণের মুগ্ধতায় ঘেরা পরিবেশটাই সমাপ্তি হলো। কিন্তু সমাপ্তি হলো না কেবল দুই জোড়া চোখের নীরব কথোপকথন। নীরবতায় ভালোবাসার প্রকাশ। হবে আর কত? বেচারা চোখ জোড়ারে একটু রেহাই দে। এদেরও তো একটু নিজেদের মধ্যে বিশ্রামের দরকার আছে নাকি? নাকি তোর মতো চেহারা দেখেই এখন পেট ভরে? সাদিত এবার আর পাল্টা উত্তর দিল না, মাথা চুলকে কেবল হাসলো। আর আবারও আর চোখে একবার নীলাকে দেখে নিল। কেবলমাত্র দুই হাতের দূরত্বটুকুও যেন সাদিতের নিকট পাহাড় সমান। ছোট্ট তুলতুলে শরীরটাকে বেশ আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে রাখতে ইচ্ছে হয়। সবাই সাদিতের গানের এত প্রশংসা করছে, পরিবেশ মুহূর্তেই এত জমজমাট। কিন্তু নীলা সেদিকেও এখনো নির্বাক। শব্দগুলো যেন তার থেকে হাজার কিলোমিটারের দূরত্বে অবস্থান নিয়েছে। সাদিতের মৃদু ঝাঁকুনিতে নীলা হকচকিয়ে উঠল। সেটা লক্ষ্য করে সাদিত মুহূর্তেই বিচলিত হয়ে পড়ল এবং উদ্বিগ্ন স্বরে বলল, নীলা মুখ তুলে তাকালো না, শুধু সাদিতের বুকে মুখ গুজে নিচু স্বরে বলল, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে যান। সাদিত হঠাৎ নীলার এমন পরিবর্তনে স্বস্তি পেল না। মনটা ভীষণ অস্থির হয়ে আছে, কিন্তু নীলার এমন ভেজা স্বর শুনে আর প্রতি উত্তর করতে পারল না। এমনিতেই রাত অনেক হয়েছে, তারা আর একটু পরেই ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিত। কিন্তু নীলাকে এমন দেখে সাদিত আর দেরিটুকু করল না। সবাইকে বলে তৎক্ষণাৎ নীলাকে নিয়ে রওনা দিল। গাড়ি চলেছে অনেকক্ষণ। রাতের ফাঁকা রাস্তায় সাদিত কিছুটা অমনোযোগী হয়েই ড্রাইভ করে যাচ্ছে। নীলার সাথে থাকলে সে কখনো এমন দায়িত্বজ্ঞানহীনতার কাজ করে না, কিন্তু আজ করে যাচ্ছে। ড্রাইভ চলাকালীন তার সম্পূর্ণ নজরটুকু নীলাতেই আটকে রয়েছে, কিন্তু নীলার সেদিকে খেয়াল নেই। সে এক ধ্যানে খোলা জানালার বাহিরে তাকিয়ে। পুরোটা রাস্তার সাদিত এত কথা বললেও নীলা প্রতি উত্তরে বরাবরই নির্বাক ছিল। সাদিত নিজের অস্থিরতাটা আর আটকে রাখতে পারল না। ফাঁকা জায়গা দেখে তৎক্ষণাৎ গাড়ি ব্রেক করলো। নীলা এখনো নির্বাক, এমনকি সাদিতের দিকে একবার ফিরেও তাকালো না। সাদিত এবার সিট বেল্ট খুলে নীলার দিকে ক্রমশ এগিয়ে গেল। তার বাহুতে চেপে নিচের দিকে ফিরাতেই সাদিত নিজের মুখের কথাটা শেষ করতে পারল না। গলাটা বোধহয় কেউ শক্ত করে চেপে ধরেছে। বুকটা তার অসহ্যকর এক ব্যথায় তড়পাচ্ছে। সাদিত এটা কিভাবে সহ্য করবে? তার পাখিটার চোখে যে জলের ধারা, তোলতোলে নরম মুখশ্রীতে নোনা জল চিকচিক করছে। মায়াবী আখি যুগলে যেন রক্ত জমেছে। সিঁদুররাঙা আবিরে চোখজোড়া টকটকে লাল, ফর্সা বর্ণের মুখটাতে লালচে আভা।
নীলা তার পরও কথা বলল না, শুধু ছলছলে চোখে নির্নিমেষ সাদিদের অস্থিরতা ভরা মুখটাতে তাকিয়ে রইল। সাদিদ যেন এবার পুরোপুরি দিশেহারা। I want to live with you and our baby. Please, I want to live. অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়ে নীলা সাদিতের বুকে হেলে পড়ল। সাদিতের কাছে এই চোখের জল সহ্যের বাইরে, তার অবস্থা মুহূর্তেই পাগল প্রায়। নরম মুখটা আজলা ভরে ধরে সাদিত কপালে শব্দ করে চুমু দিল। সযত্নে ভেজা গাল থেকে চোখের জলগুলো মুছিয়ে দিল। তার নিজের গলাও যেন লেগে আসছে। আমি বাঁচতে চাই বাবুর আপু। আমি আমাদের ছোট্ট প্রাণটাকে নিয়ে অনেকগুলো বর্ষ বাঁচতে চাই। আমি এই ভালোবাসাগুলো ছেড়ে যেতে চাই না, আমি মরতে চাই না, আমি আরও বাঁচতে চাই। কান্না ভেজা কণ্ঠের এই আকুতি যেন সাদিতের কানে লোহিত ধাপুট প্রলেপ, অসহ্যকর এক যন্ত্রণা। তোলতুলে শরীরটাকে সাদিত নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল, ধরা গলায় এক প্রকার আকুতি জানালো। নীলার কান্না আজ থামবার নয়। ওইদিকে এমন করে কান্নার ফলে নীলার শরীর মুহূর্তেই খারাপ হবার আশঙ্কায়। সাদিদের অবস্থা বেহাল, সে তুলতুলের গালগুলোতে অজস্র চুমু খেলো। সাদিতের এত আকুতি মিনতির পরও নীলা হেঁচকি তুলে কান্না করছে। নিজের ভাগ্যকে বোধহয় তার নিজেই নজর লেগে গিয়েছে, নতুবা এত স্বামী সুখ পেয়েও কেন হাতে গোনা দিনটুকু তার ভাগ্যে নিয়ে এসেছিল। তার যে ভালোবাসা চাই, এমন অন্তরালের ভালোবাসার মায়ার বাঁধন ছেড়ে সে কিভাবে যাবে? তার যে সহ্য হচ্ছে না। সৃষ্টিকর্তা কি একটুখানি রহম করবেন না? সাদিত এবার নীলাকে ছেড়ে দিয়ে নিজের চুলি টেনে ধরল। এই কান্নার আওয়াজ তার সহ্য সীমার বাইরে। সাদিতের রাগী স্বরের ধমকিতে কাজ দিল। নীলার কান্নার বেগ না থামলেও অভিমানী মেয়ে মুখ চেপে কান্না বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। সাদিত একবার সেদিকে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলল। না, আর এই দৃশ্য সহ্য করে যাওয়া সম্ভব নয়। নিঃশব্দে গাড়ির ভিতরকার লাইট এবং হেডলাইটের আলো নিভিয়ে দিয়ে সে ড্রাইভিং সিট থেকে বাহিরে বেরিয়ে আসলো এবং দ্রুত পায়ে এগিয়ে এসে পিছনের দরজা খুলে দিয়ে নীলার পাশের দরজাটাও খুলে দিল এবং মুহূর্তেই তাকে আলতো করে পাঁচ কোলে তুলে নিল। যেভাবে যত্নে সহকারে কোলে নিয়েছিল সেই একইভাবে তাকে কোলে নিয়েই পিছনের সিটে এসে বসলো। এই পুরোটা সময় নীলা অবাক হলেও কান্নার বেগ থামাতে পারেনি। কান্না ভেজা চোখেই নিঃশব্দে সে সাদিতের এইসব পাগলামি দেখে গেল। কিন্তু এতেই যে শেষ হবার নয়, ভালোবাসার পাগলামি যে কেবল শুরু। পেছনের সিটে এসে বসার পর মুহূর্তেই বোধ হয় বন্ধ গাড়িতে একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। প্রবল আসলে সে সাদিত নীলার নরম অধৈর্যগল নিজের মধ্যে নিয়ে নিল। লাগাতার বিরামহীনভাবে ভেজা ঠোঁটজোড়া একই সাথে মিলিত হতে লাগলো। নীলা বোধ হয় এতটা পাগলামিও আশা করেনি। তার চোখজোড়া হিসেবের চেয়ে বড় আকার ধারণ করেছে। অপরদিকে সাদিত চোখ বন্ধ করে এক মনে প্রিয়তমার গোলাপের পাপড়ির ন্যায় নরম ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। এতটাই বিভোর যে অবাধ্য হাতগুলো কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে সেদিকেও তার খেয়াল নেই। আর থাকবেই বা কেমন করে? এতক্ষণ পাখিটাকে কান্না বন্ধ করতে বহুত বারণ করে গিয়েছে, কিন্তু তার নরম পাখিটা যে কথা শুনতে অনিচ্ছুক। তাই এবার সাদিতকেই তার কান্নায় লাগাম টানতে হলো। একাধারে এমন উষ্ণ ভালোবাসাময় আদরের পর নীলার আবেশের শরীর অসাড় হয়ে যাচ্ছে। সাদিতের বাহুবন্ধনে এতটাই প্রবল যে ছুটবার সম্ভাবনা একেবারেই দুর্লভ। তাই আবেগে আবেশে শরীরে উত্তেজনায় নীলাও সাদিতের ঘাড়ে গলায় জড়িয়ে ধরেছে। এতক্ষণের আদর যেন নীলার এক কদম এগিয়ে আসাতে আরো প্রখর হলো। সাদিত নীলাকে নিজের সাথে আরো ঘনিষ্ঠভাবে মিশিয়ে নিল। প্রিয়তমা যে এখন কেবল প্রাণোচ্ছল রমণী নয়, বরং তার অনাগত সন্তানের মা, সেদিকে পাগল বাবার বিন্দুমাত্র চিন্তা নেই। সম্পূর্ণ বিষয় মাথায় রেখেই সে শরীরে উত্তেজনায় প্রিয়তমাতে ডুব দিয়েছে। অবাধ্য হাতগুলো ততক্ষণে নীলার ঢিলে ঢালা জামার জিপার গিয়ে ঠেকেছে। খুবই অভ্যস্তভাবে সাদিত অন্ধকারেই নীলার কামিজের জিপ খুলে দিল।
অতঃপর নগ্ন পিঠে চলতে থাকলো নিজের পুরুষশালী হাতের অসহ্যকর আদর। নীলা ক্ষণে ক্ষণে কেঁপে উঠতেই সাদিত ঠোঁট ছেড়ে দিল। নরম শরীরের গলায় মুখ গুজে ভেজা ঠোঁটের চুমু দিতে লাগলো। কাঁধে, পিঠে, গলায়, গালে, কপালে কোথায় কোথায় ভেজা ঠোঁটের চুম্বন পড়ল না। প্রিয়তমার তুলতুলে নরম শরীরটার প্রত্যেকটা ভাঁজে যেন সাদিত নিজের ছোঁয়া দিতে ব্যস্ত। নরম বুকে বলিষ্ঠ হাত পড়তেই নীলা এবার লজ্জায় কুঁকড়ে গিয়ে সরে যেতে চাইল। কিন্তু সাদিত এত সহজে দিলে তো তাকে কষ্ট দেওয়া, তাই না? তাই এবার সেও কষ্টের ভাগ ফিরিয়ে দিবে, কিন্তু স্বামীর দেওয়া পরম সুখের কষ্ট। বুকে আলতো করে চাপ প্রয়োগ করে সাদিত নরম বুকে মুখ গুজল। ছোট্ট বড় অসংখ্য চুমুর বন্যায় প্রিয়তমার কান্নার সাথে সাথে সে নিজেও থেমে গেল। বুকে মুখ রেখেই সাদিত মাথা তুলে নীলার মুখপানে তাকালো। নীলার একটা হাত সাদিতের কালচে বাদামি চুলে, আর অপর হাতটি অনবরত নিজেকে সামলাতে সাদিতের ঘাড়ে খামচে আঘাত করে যাচ্ছে। নীলার নিঃশ্বাস ইতিমধ্যেই ঘন হয়ে এসেছে। সাদিতের নিজেরও একই অবস্থা, কিন্তু তার সামনে যাওয়া সম্ভব নয়। শরীরের খিদে জেগে উঠলেও সাদিত সেগুলোকে নিঃশব্দে ধমকে বিদায় করল। অতঃপর ঘর্মাক্ত মুখটা নীলার খোলা বুকে ঘষে মুছিয়ে নিয়ে মাথা উঁচু করল। গোলুমোলু মুখটা তিরতির করে কেঁপেই চলেছে। নিঃশব্দে চুলে আলতো করে হাত বুলিয়ে সাদিত নীলার মাথাটা নিজের বুকে চেপে ধরল। কয়েক মুহূর্ত নিরাপত্তায় কেটে যেতেই সাদিত গম্ভীর কিন্তু নরম স্বরে বলে উঠল, নীলার এতক্ষণে কান্না, কষ্ট, আবেগ ভুলে গিয়ে হাসি পেল এবং সে আটকাতে না পেরে নিচু স্বরে হেসেও ফেলল এবং সেটা মুহূর্তেই সাদিদের কাছেও স্থানান্তরিত হয়ে গেল। সে নিজেও তার হাসি দেখে নিঃশব্দে হেসে নীলার মাথায় চুমু খেল এবং জামার জিপারটা লাগাতে হাত দিল। নীলা আবারও তাতে লজ্জা পেয়ে মাথা নিচু করতেই সাদিদের দুষ্টুমিরা পুনরায় মাথা চারা দিয়ে উঠল। নীলা উত্তর দিতে পারল না। আর এক দফা এমন লাগামহীন কর্মকাণ্ড এবং কথাবার্তায় কুঁকড়ে গিয়ে লজ্জার স্থানেই মুখ লুকিয়ে নিল। ইস, দিন শেষে কি লজ্জাটাই না তার প্রাপ্য ছিল? এখনও শরীরে যেন লজ্জার বিষাক্ত নীল বিশ্বেরা নিজেদের কার্যসিদ্ধিতে মত্ত রয়েছে। রৌদ্রদীপ্ত সকালের মিষ্টি কিরণ এসে নীলার চোখে মুখে পড়তেই তার গভীর ঘুমটা ধীরে ধীরে হালকা হতে শুরু করলো। গতরাতে ঘুমোতে গিয়ে অনেকটাই লেট হওয়ার দরুন বেশ বেলা হয়ে গিয়েছে। নীলার চোখ পিটপিট করে খুলতেই নিজেকে কারোর সাথে আষ্টে পৃষ্ঠে জড়ানো অনুভব করলো। ব্যক্তির দিকে না তাকিয়েই নীলা নিঃশব্দে হাসলো। এই পুরুষের ঘ্রাণ যে নীলার সমস্ত অঙ্গে বহমান, তাকে কিভাবে অনুভব করতে সে ভুল করবে? এইবার ঢাকায় শীতের মাত্রা বেশ প্রবল। ইংরেজি মাসের ফেব্রুয়ারির মাঝামাঝি এসে পড়েছে, অথচ এখনও আবহাওয়াতে শীতের প্রকোপ রয়ে গিয়েছে। কিন্তু বেচারা সাদিত এই শীতেও ঘেমে নিয়ে অস্থির। নীলার জন্য সে এসিও ছাড়তে পারে না, আবার কম্বল না দিয়েও পারে না। নতুবা পাখিটাকে নিজের বুকের সাথে আগলে রাখবে কিভাবে? মেয়েটা যে একেবারে শীত কাতুরে, তাই প্রতিদিন তাকেই খালি গায়ে ঘুমাতে যেতে হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। নীলা এক পলক মাথা তুলে সাদিতের মুখশ্রীতে নজর দিল। দেরিতে ঘুমিয়ে তারও এখনো অবধি ঘুম ভাঙেনি, তাই আপন মনে ভেবে নেওয়া নিজের দুষ্টু ইচ্ছেটাকে প্রশ্রয় দেওয়া যেতেই পারে। নীলা সাদিতের লোমস্য বুকটাতে আঙ্গুল দিয়ে অযথাই খানিক আঁকিবুকি করল। সাদিতের এতেও কোনো নড়াচড়া না দেখে চুপি চুপি তার পুরুষশালী বুকটাতে নাক ডুবালো। টেনে টেনে তার শরীরের পাগল করা নেশা ধরানো ঘ্রাণটা তার নিঃশ্বাসে প্রশ্বাসে নিতে লাগলো। এ যেন ড্রাগের থেকেও বড় নেশালো দ্রব্য। পুরুষশালী এই তীব্র স্মেলে নীলার রন্ধ্রে রন্ধ্রে বারংবার প্রলয়কারী ঝড় ওঠে। আচমকা সাদিদের ঘুম ছড়ানো আওয়াজ পেয়ে নীলা হুড়মুড়িয়ে বুক থেকে মুখ তুলতে গেল, কিন্তু সাদিত বরাবরের মতোই নিচের বলিষ্ঠ হাতের বাঁধনে তাকে আটকে দিল। খুবই সাবধানে নীলাকে বালিশে শুইয়ে তার উপর আধ শোয়া হলো। এমনিতেই শরীরে পানি চলে আসাতে নীলা আগের তুলনায় অনেকটাই গোলুমোলু হয়ে গিয়েছে। তার উপর ঘুমিয়ে ওঠার পর নীলার ফোলা গালগুলো আরও যেন ফুলে থাকে।
সাদিদের তো ইচ্ছে করে কামড়ে কুমড়ে একেবারে খেয়ে নিতে। বউটা এত কিউট কেন? আমি মানে ছাড়ুন, আমি উঠবো। আমি কি করলাম? নীলার ভীতু মুখশ্রী দেখে সাদিদের দম ফেটে হাসি পাচ্ছে, কিন্তু কোনো রকমে হাসিটা চেপে রাখলো। আপাতত সকাল সকাল বউটাকে একটু না জ্বালালে কি হয়? ইস, তার আবার লজ্জা, একেবারে নির্লজ্জের এক শেষ। কিন্তু এটা কি এখন বলা যায়? নীলা নিজেই তো ধরা পড়ে গিয়েছে, তাই খানিকটা তোতলানো স্বরেই বলল, একেবারেই না। আমি আর এসব ছাড়ুন বলছি। আজকে শান্তার বিয়ে না, পরে সেন্টারে পৌঁছতে লেট হয়ে যাবে। কি রিটার্ন? সকাল সকাল কি আবোল তাবোল বলা শুরু করেছেন বলুন তো? সাদি তার উত্তর দিল না, শুধু দুষ্টু হেসে ক্রমশ নিচের দিকে নেমে পড়ল। নীলার পরনে রাতে ঢিলে ঢালা ক্রপ টপটা আরো উপরে উঠিয়ে সাদিত নগ্ন পেটে মুখ রাখল। গরম নিঃশ্বাস খালি পেটে পড়তেই নীলা দুর্বলভাবে তাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু সাদিত কি এতটাই ভালো মানুষ? নীলার বাধা না মেনে উঁচু পেটটাতে সময় নিয়ে গাঢ় চুমু খেলো। নীলা মৃদু কেঁপে উঠতেই সাদিত তাতে নিঃশব্দে হেসে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। নীলা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, শুধু তার লাল মুখটা লজ্জায় আরো লালচে বর্ণ ধারণ করল। প্রিয়তমার লজ্জায় রক্তিম মুখশ্রী দেখে সাদিদের ঠোঁটের কোণেও মৃদু হাসির রেখা ফুটে উঠল। প্রিয়তমার এই রূপটা যে সাদিদের বরাবরের মতোই ভীষণ প্রিয়। বারবার দেখেও যেন মন ভরে না, আরও দেখতে ইচ্ছে হয় এবং তাতে পাগল হয়ে আরও ভালোবাসায় উন্মাদ হতে ইচ্ছে হয়। সাদির তুলতুলে নরম পেটটাতে হাত বুলিয়ে আরো গুটি কয়েক উষ্ণ চুমু খেলো। অতপর পেটে ঠোঁট লাগিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, নীলা সাদিদের কাণ্ডে ফিক করে হেসে ফেলল। তা দেখে সাদির তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালো। না না, আমার আবার কি সমস্যা? কিন্তু আপনার মেয়েকে যে এত সব বললেন, সে যদি চোখ বন্ধ না করে, আপনি তো তাকে দেখতে পাবেন না, বুঝবেন কি করে? সাদিদের মুখে এবার চিন্তার ছাপ লক্ষ্য করা গেল। মনে হয় বিষয়টা সে খুবই সিরিয়াসলি নিয়ে নিয়েছে। মিনিট দুয়েক সে চুপচাপই থাকলো, কিন্তু আচমকাই নীলার উপর আধশোয়া হয়ে তার মুখোমুখি হলো এবং বেশ ভাব নিয়ে আত্মবিশ্বাসের সাথেই বলল, সাদিদের মুখে মেকি অসহায়ত্বের ছাপ। তা দেখে নীলা রাগ করল না, বরং আবারও খিলখিলিয়ে হেসে ফেলল। সাদিত নিজেও মৃদু হাসল, আর প্রাণোচ্ছল তরুণীর ন্যায় প্রিয়তমার হাসি মুখটা মুগ্ধ চোখে দেখতে লাগলো। অতপর শক্ত হাতের আঙ্গুলগুলো তুলতুলে নরম গালগুলোতে স্থান পেল। নীলা এখনো থেকে থেকে হাসছে, আর সাদিত অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে অবাধ্য আঙ্গুলগুলোর স্থান পরিবর্তন করতে লাগলো। ঠোঁটের কোণ, গলায়, গালে আঙ্গুলের খেলা চলতেই থাকলো। নীলার হাসি মুখটাতে এবার লজ্জারা এসে ভিড় জমিয়েছে। প্রিয়তমের চোখ জোড়াচ্ছে, নীরবে কথা বলে। সাদিত এক পলক নীলার চোখের দিকে তাকালো, তাতে নীরব সমর্থনের আশ্বাস পেয়ে আলতো করে নিজের পুরুষশালী ঠোঁটজোড়া কোমল নারীর ঠোঁটে মিলিয়ে দিল। প্রবল আবেগ মিশিয়ে ছোট্ট ছোট্ট আদর দিতে লাগলো, কিন্তু নীলার উপর কোনো রকম শরীরে ভার না দিয়েই। সাদিতকে এটা কখনোই নীলার তরফ থেকে বলতে হয় না, সে যতই নিজের ভালোবাসায় হিংস্রতা প্রকাশ করুক না কেন। কিন্তু নীলার শারীরিক অবস্থার কথা তার মাথা থেকে এক মুহূর্তের জন্যেও যায় না। হাজারো আবেগের ভেলায় চড়েও যেন প্রিয়তমার শারীরিক অবস্থা নিয়ে তার চোখ কান সর্বদা সচেতন। সময়ের সাথে সাথে সাদিতের বাহুবন্ধ
বন্ধনী আরও গাঢ় হলো। দৃঢ় হলো ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেওয়ার প্রবল আকর্ষণ। নীলাও ইতিমধ্যেই নিজেকে সামলাতে সাদিদের ঘাড়ের পিছনের ছোট ছোট সিল্কি চুলগুলোতে সজোরে নিচের মুঠিতে টেনে নিয়েছে। যখন বুঝতে পারল প্রিয়তমা আর সহ্য করতে পারবে না, তখন ধীরে ধীরে সাদিত নিজেকে তার ঠোঁট থেকে সরিয়ে আনল। নীলার হালকা গোলাপি ঠোঁট যুগল তীর তীর করে কেঁপেই চলেছে, আর এতক্ষণের বিরামহীন আদরে সেগুলো এখন টকটকে লাল বর্ণে পরিণত হয়েছে, যেন হালকা একটা টোকা দিলেই গড়গড়িয়ে রক্ত বেরিয়ে আসবে। সাদিত আবারও মাথা নইয়ে নীলার ঠোঁটে দীর্ঘ একটা চুমু খেল, অতঃপর আস্তে ধীরে সরে আসলো। কিন্তু নীলাকে এখনো চোখ বন্ধ করে এক রকমে শুইয়ে থাকতে দেখে দুষ্টু হেসে ফিচেল স্বরে বলে উঠল। নীলার যেন এবার হুঁশ ফিরল। সে পাশ থেকে একটা কুশন নিয়ে সাদিদের গায়ে ঢিল দিল, আর যেতে যেতে নিচু স্বরে বলে গেল, অসভ্য একটা। সাদিদের গলায় এখনো দুষ্টুমিরা খেলা করছে, আর অপর দিকে নীলা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। নতুবা এই অসভ্য ছেলের মুখ যে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। শুক্রবার বিধায় বরপক্ষ জুম্মার সালাত আদায় করে তারপর কনভেনশন সেন্টারে আসবে, তাই ইতিমধ্যেই কনেপক্ষ এখানে এসে উপস্থিত হয়েছে। নীলা, নিধি, শায়লা রহমানকে এখানে ড্রপ করে দিয়ে সাদিদ শাহেদ আবারও তানভীরদের সাথে জয়েন করেছে, কেননা নামাজ শেষে তারা একসাথে এখানে আসবে। নীলার শরীরের কন্ডিশন বিবেচনায় সাদিদ খুবই আরামদায়ক একটা পোশাক তার জন্য চুজ করেছে। কোনো রকম স্টোনের কাজবিহীন পিচ কালারের সফট কাপড়ের লেসের শর্ট স্লিভে ঢিলে ঢালা একটা গ্রাউন, তাতে নীলার কমফোর্ট ফিলের সাথে সাথে বিয়ের অনুষ্ঠানের সাথেও মিলিয়ে যাচ্ছে। দোস্ত চয়েস কর, জিজুর নাকি? শান্তর দুষ্টুমি স্বরে নীলার ভাবনা থেকে খেয়াল ফিরল। সে এতক্ষণে খুঁটিয়ে খুঁটিয়ে সাদিদের পছন্দটাই দেখে যাচ্ছিল। নীলাকে আগ বাড়িয়ে কখনোই কিছু বলতে হয় না, সে যেন এমনিতেই নীলার অন্তর্যামী। নীলা মৃদু হেসে শুধু মাথা নাড়ালো। বাবা, তোদের প্রেম দেখে সময়ের সাথে সাথে সমানুপাতিক না, সরি দ্বিগানুপাতিক হারে বেড়েই চলেছে। তানভীর ভাইয়া বুঝি আপনাকে কিছু কম করে? আমি শপিংয়ে যাইনি তো কি হয়েছে? আপনার মাথার টিকলি থেকে পায়ের নুপুর পর্যন্ত যে তানভীর ভাইয়ার পছন্দ করা, সেগুলো কি আমি জানি না মনে করেছেন? শান্ত এবার থেমে গেল, কেননা প্রসঙ্গ যে নিজের ঘাড়ে এসে পড়েছে। সে আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নীলাই তাকে মাঝপথেই থামিয়ে দিল। হয়েছে, এখন আর প্রসঙ্গ পাল্টাতে মিথ্যে বলতে হবে না। খুব সুন্দর লাগছে রে তোকে, আমারই নজর না লেগে যায়। বলেই নীলা প্রিয় বান্ধবীর গালে ছোট্ট করে একটা ভালোবাসার উষ্ণ পরশ দিল। হাসি খুশি মুহূর্তটা যেন নিমেষেই পাল্টে গিয়ে থমথমে হয়ে গেল। এতক্ষণ বহুত আজে বাজে জিনিস করে শান্ত নিজের কান্নাটা লুকিয়ে রাখলেও এখন যেন বাঁধ ভেঙে গেল। শান্তর জলে ছলছলে চোখ দেখে নীলারও চোখে জল এসে গেল। শান্ত, তুই কি বোকা? কান্না করছিস কেন? আই উইল মিস ইউ বেব। ইস, ভাবটা এমন যেন কোনো বিলতে চলে যাচ্ছিস। 5 মিনিটের পথ। ভাইকে বলে রাত হোক দিন হোক নিয়ে চলে আসবে। ওইটা তো একটা উল্লুক, আমার কোনো কথা শুনি বুঝি? আহারে, শুনে না বলে কি সকলের অগোচরে আপনাকে প্রথম হলুদ লাগিয়ে আসে? বলেই নীলা ঠোঁট বাঁকিয়ে ভ্রু নাচালো। এতক্ষণের কান্না ভুলে গিয়ে তৎক্ষণাৎ শান্ত আবার লজ্জায় মাথা নিচু করে ফেলল। শাড়ি দিয়ে পেট এত ঘুরে রাখলেও দুষ্টু বান্ধবীটার চোখে ঠিকই সেটা পড়ে গিয়েছে। ইস, কি লজ্জা! তখনই দুই বান্ধবীর কথোপকথনে বিঘ্ন ঘটিয়ে শান্তর ছোট্ট চাচাতো বোনটা এসে বলতে শুরু করলো, নীলা আপু, বর এসেছে, তাড়াতাড়ি চলো, বর এসে গিয়েছে, জলদি আসো। নীলা কেবল পিচ্চিটার দিকে অসহায় চোখে তাকালো। ছোট্ট মেয়েটা তো আর জানে না নীলা এই রুম থেকে বেরিয়ে সেন্টারে ড্যাং ড্যাং করলে তার গালে আরেকজন একটা থাপ্পড়ও মিস করবে না। তাই নিঃশব্দে বিরস্ব মুখে নীলা সেখানেই বসে রইল, আর সবাই হই হট্টগোল করে বরের আগমনে বের হলো। দোস্ত, আমার বুকটা দেখ, কেমন যেন ধকধক করতেছে।
শান্তের ভয়ার্থ মুখের কথা শুনে নীলা এবার হেসে ফেলল। হাসি মুখেই বলল, আরে ভয় পাস না, বিয়ের সময় সবারই এমন নার্ভাসনেস হয়। না দোস্ত, আমার বুক বোধ হয় ফাইটটা যাইব। কবুল বলার আগে কি মইরা টইরা যাবো নাকি? চুপ, বাজে কথা কম বল। ভাইয়া শুনলে থাপ্পড় একটাও মিস হবে না। এবার বোধহয় কাজ হলো। শান্ত আজে বাজে বকা ছেড়ে শান্ত মেয়ের মতোই চুপচাপ বসলো। কিছু সময় পর বড় কয়েকজন এসে শান্তকে স্টেজে নিয়ে যেতে আসলো, কিন্তু ভীতু মেয়েটা কিছুতেই নীলার হাত ছাড়বে না, তাই হাসি মুখে নীলাও তার সাথেই চলল। না গাইমা উপায় আছে বল? এতটাকে কি সেন্টারের মালিকের মাথায় ঢালবার লেগে দিছিলাম? গরমে শরীর জ্বলে যাইতেছে। মামা, তুমি আমার অবস্থাটা বুঝবা না। হট মামা, ভীষণ হট। তানভীরের নিচু স্বরের আবোল তাবোলের অর্থ সাদিত বুঝতে পেরেও আর কিচ্ছু বলল না। সে বারবার কেবল অস্থির হয়ে ঘড়িতেই সময় দেখে যাচ্ছে। এই শাদি, বিয়ে কি তোর নাকি? তুই এত টেনশনে কেন? অর্ণব সাদিতের কথার প্রতি উত্তরে কেবল মাথা নুইয়ে ঠোঁট কামড়ে হাসল। সাদিতের বিষয়টা স্বাভাবিক লাগলো না। গতকাল থেকেই অর্ণবকে সে বেশ চিন্তিত দেখছিল, কিন্তু কি ভেবে যেন আর জানতে চায়নি। আর আজকে আবার প্রিয়তিকেও সাথে নিয়ে আসেনি, তাই সন্দেহের বশে বলেই ফেলল, অর্ণব মুখে উত্তর না দিয়ে সাদিতকে শক্ত করে চাপটে ধরল। মুখে উপচে পড়া হাসি নিয়ে বলে উঠল, চাচ্ছু হচ্ছিস দোস্ত? হ্যাঁ রে, প্রিয়তি প্রেগনেন্ট। গত 2 দিন থেকে বলছিল শরীরটা ভালো লাগছে না। প্রথম এত গুরুত্ব দিতে চাইনি, কিন্তু আমার টেনশন হচ্ছিল। আর আজকে সকালেই তাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, আর রেজাল্টও পজিটিভ। সে ইচ্ছে করে আসেনি, এত লোকজনের মধ্যে নাকি আসতে ভালো লাগছিল না, তাই আমিও জোর দিতে পারলাম না। সাদিতও হাসি মুখে অর্ণবের পিঠ চাপড়ে দিল। তাদের দুইজনকে কোম্পানি দিতে তানভীরও নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। দরম করে অর্ণবের পিঠে এক চাপড় বসালো। বেচারার বোধহয় পিঠটাই ভেঙে যাবার উপক্রম ছিল। হারামি করস কি, লাগে না? অভিনন্দন জানিয়ে দিয়ে এলাম, আর তানভীরের অভিনন্দন জানাবার স্টাইল এমনই। তোর পিঠে এমন কয়েকটা পড়লে এই স্টাইল চলে যাবে। হাতে গুনে 4 মাস, তারপর আমিও তোদেরকে পিঠে চাপড় দেওয়া চান্স করে দেবো বাড়িস। বলেই তানভীর চোখ টিপল। আর সাদিত আর অর্ণব দুইজনই তার দুষ্টুমির টপিকে শব্দ করে হেসে ফেলল। তানভীরের মুখেও হাসি, কিন্তু আচমকাই যেন তার দুষ্টুমিরা নিজেদের জায়গা ছেড়ে লুকিয়ে পালালো। সে থম মেরে দাঁড়িয়েই রইল। সাদিত আর অর্ণব তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো, আর বন্ধুর এহেন আচরণের কারণও ঠিক বুঝে উঠতে পারল। তাই তারা আবারও একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। সিঁদুর রাঙা লেহেঙ্গায় গোল্ডেন আর সিলভার স্টোনের ভারী কাজের সাথে শরীর জুড়ে ব্রাইডাল গোল্ডেন জুয়েলারিতে শান্তকে যেন আজ চেনাই যাচ্ছে না। 2 হাতে অর্গানিক মেহেদির টকটকে লাল রং, হাত ভরা চুড়ি, ব্রাইডাল সাজে সে যেন এক মানুষ রূপে পড়ি। তানভীর বার কয়েক চোখ বুজে আবার তাকালো। না, সহ্য করা যাচ্ছে না এই ভয়ঙ্কর সৌন্দর্য যে চোখ রীতিমতো পুড়িয়ে দিচ্ছে। শান্তকে এনে তানভীরের ঠিক পাশে বসানো হলো। সর্বদা দাপটে চলা মেয়েটাও আজ নিজের বিয়ের দিনে এসে চুপসে গিয়েছে। চোখ উপরে তুলে তাকাতেই পারছে না, কেননা সে যে না তাকিয়েও উপলব্ধি করতে পারছে পাশের মানুষটির ঝলসানো দৃষ্টি তার সমস্ত অঙ্গে খেলা করে যাচ্ছে। আর এখানেই যে শান্তর সবচেয়ে বেশি ভয়, লজ্জা, জড়তা সব। হসপিটালের জন্য অ্যাডভান্স সিট কাটতে হবে বোধহয়। শান্ত এতক্ষণে চোখ তুলে তানভীরের দিকে তাকালো। কিসের মধ্যে কি, কিন্তু তার অবাক করা চাহনিতে তানভীর থেমে গেল না, বরং মুখ নিচু করে শান্তর কানে নিচু স্বরে বলে উঠল, কাইচ্চা খুন্নি মাইয়া, তুই তো শেষ। আজকে আমার ধ্বংসকারী হাত থেকে তোর কে বাঁচাইব? মুহূর্তেই শান্তের শরীরে যেন কাঁপন ধরেছে। সমগ্র অঙ্গে থরথর করে কাঁপুনি শুরু হয়েছে। তানভীরের কণ্ঠস্বর নিচু হলেও তাতে নেশালো আভাস স্পষ্ট। গরম নিঃশ্বাসগুলো যেন এই এয়ার কন্ডিশনেও শান্তের শরীর পুড়িয়ে দিয়ে যাবে। ওহো, দেব সাহেব, এখন এসব কথা শেষ করে ফেলবেন নাকি?
রাতের জন্য কিছু বাকি রাখুন। রাতে কি আর কথা বলার সময় পাওয়া যাবে ভাবি? অন্য কাজ আছে না? নিধি এসেছিল তানভীরের কান টানতে, কিন্তু নির্লজ্জ ছেলের এমন কথায় তার নিজের কান দিয়েই যেন ধোঁয়া বের হবার জোগাড়। তাই নিজের সম্মান বাঁচাতে সে জলদি কেটে পড়ল। সকলের টুকিটাকি দুষ্টুমি হাসি ঠাট্টার মধ্য দিয়েই অবশেষে বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা এসেই গেল। কাজী সাহেব যখন শান্তকে কবুল বলতে বলল, এই মেয়ে কাঁদতে কাঁদতেই শেষ। আরে শান্ত, কি হচ্ছে এটা? ওনাদের কতক্ষণ বসে রাখবে? বলে দাও। হ্যাঁ চুটকি, বলে ফেল, ওনারা বিরক্ত হচ্ছে। কে শুনবে কার কথা? একটা মেয়েই বোধহয় এই সময়টা উপলব্ধি করতে পারে। 3 অক্ষরের কবুল শব্দটা যে তখন কতটা ভারী, আর সেটা মুখে বলা যে কি কঠিনতম কাজ, সেটা কাউকে বুঝিয়ে বলা হয়তো কোনো কালেই সম্ভব নয়। তানভীর নিজেও সেটা বুঝতে পারছে, কিন্তু তাই বলে কি ঘন্টার পর ঘন্টা বসে এই মেয়ের নাকের জল চোখের জল দেখবে নাকি? চুপ! আর একটা কান্নার আওয়াজ শুনলে তোর খবর আছে। চুপচাপ কবুল বল। তোরে কি কিডন্যাপ করে উঠে নিয়ে যাচ্ছে নাকি? নাহলে এমন ছিচকাতুনের মতো ভ্যাবে করে কাঁদছিস কেন? উপস্থিত সবাই আবারও একবার হতবাক। এই বরকনে বিয়ের আগেই যেমন করে সকলের সামনে ঝগড়াঝাটি করে যাচ্ছে, আল্লাহই ভালো জানেন ভবিষ্যতে এদের কি অবস্থা হবে। সবাই আর যাই ভাবুক না কেন, কিন্তু তানভীরের এই ধমকে বেশ কাজ হলো। শান্ত হুড়হুড় করে বলে ফেলল। কবুল। একইভাবে 3বার কবুল বলার পর তানভীরের পালা আসতেই সে একদমই সময় নিল না। কাজী সাহেব বলার সাথে সাথেই সে কবুল বলে ফেলল। সবাই এক দফা হাসাহাসি করলেও সে তাতে নির্বাক। আপাতত তার তীক্ষ্ণ দৃষ্টি শান্তির উপরেই বিরাজমান। আপাত দৃষ্টিতে তার দৃষ্টির ভাষা বোঝা ভীষণ কঠিন। সে নিজেই জানে তার মনে কি ফন্দি চলছে। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে এবার সময় বিদায়ের পালা। বিদায় বেলা বরাবরই বড্ড করুণের, কিন্তু তানভীরের আগে থেকে সতর্ক বাণীতে শান্ত এবার আর কাদার মতো দুঃসাহস দেখাতে পারল না। শুধু নিচু স্বরে বারবার নাক টেনে গিয়েছে, আর মনে মনে ইচ্ছে মতন তানভীরকে গালাগাল, মানে নিজের সদ্য বিবাহিত জামাইকেই মনের দুঃখে বকে যাওয়া। ওই বাড়িতে কিছু নিয়মকানুনের জন্য নিধি নীলার সাথে সাথে আরও কয়েকজন আত্মীয়রা তানভীরের বাড়িতে আজকের রাতটা কাটাবে। তানভীরের এত সহায় সম্পদের মধ্যেও হাতে গোনা কয়েকজন কাছের আত্মীয়, নতুবা সবাই সুসময়ের অর্থের পাগল। তাই শায়লা রহমান নিজে এসে শান্তকে গৃহবরণ করে গিয়েছেন। তারপর নিধি আর নীলাদের আজকের রাতটা এখানেই কাটানোর জন্য বলে গিয়েছেন। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন না থাকলে কি বিয়ে বাড়ি মনে হয়? টুকিটাকে কিছু নিয়ম নীতি শেষ করে শান্তকে তানভীরের রুমে নিয়ে এসে বসাতেই তার বুকে আবারও হাতুড়ি পেটা শুরু হয়েছে। শান্ত, এবার তাহলে তুই থাক, আমরা গেলাম। আরে বস না, এত তাড়া কেন? চল আজকে সারা রাত দুজনেই বসে আড্ডা দিই। অতি উত্তেজনাতে শান্তের বোধহয় মাথাটায় গিয়েছে। নীলা এতজনের সামনে কিছু না বললেও তানভীরের আত্মীয়দের মধ্যে একজন বলেই ফেলল। কি গো নতুন বউ, জামাইরে বাহিরে বসাইয়া বান্ধবীরে নিয়ে আড্ডা দিবা? জামাই কি এত সহজেই সাইরা দিব? আরে ছাড়বো কি, আজকে রাতে তো সুপারগুলোর মতো চিপকে থাকবো। শুধু কি চিপকেই থাকবো, আর কিছু করব না? শান্ত পারে না দৌড়ে এই বেশরম মহিলাদের সামনে থেকে পালাতে। নীলাও এসব কথার বেশ লজ্জা পাচ্ছে। নিজেদের মধ্যে এমনিতেই যতই দুষ্টুমি করুক না কেন, কিন্তু সবার সামনে তারা বরাবরই ভদ্র বাচ্চা, তাই দুইজনই বেশ লজ্জা পাচ্ছে। নিধি পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসলো। আচ্ছা হয়েছে, তোমার আর বেচারিকে ভয় পাই দিও না। এবার আসো তো, তানবীর বোধ হয় বাহিরে অপেক্ষা করে আছে। সবাই আরো কিছু হাসি তামাশা করে অবশেষে রুম থেকে বের হলো। নীলাও তাদের সাথে বেরিয়ে আসলো। একটু দূরেই সাদিদকে দেখা গেল। তারা বন্ধুরা মিলে ক্রমাগত তানভীরের টাং খিঁচে চলেছে। নীলাকে তানভীরের রুম থেকে বেরিয়ে আসতে দেখেই সাদিদ এগিয়ে আসলো, মুখে তার মৃদু হাসি। নীলা তার এহেন কথায় চোখ ছোট করে তাকাতেই সাদিদ তাকে আলতো করে ধরে কাছে টানল। ডান গালটা আস্তে করে টিপে দিয়ে বলল, ইস না, আর কত, একটু আগে না খেলাম।
নীলাকে এতটুকু বলে সাদিত গলা উঁচিয়ে পিছনে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে উঠল, অতঃপর নীলাকে নিজের সাথে আগলে নিয়ে সাদিত তাদের জন্য গুছিয়ে রাখা রুমে চলে আসলো। দরজা লক করে গিয়ে পিছন ঘুরতেই পাখিটাকে খোলা জানালার বাহিরে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখলো, আর মুহূর্তেই সাদিত দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসলো। বলতে বলতেই সাদিত তার লম্বা চুলগুলোকে নিজের এক হাতের মুঠিতে নিয়ে নিল। তাতে নীলার নিচু গলার অভিযোগ, বাইরে কোথায়? এখন কি জানলার পাশেও দাঁড়াতে দেবেন না? আমার জন্য আপনার অনেক কষ্ট হচ্ছে, তাই না? সাদিত নিজের পাখিটাকে বুকের সাথে জড়িয়ে নিল, মাথায় দীর্ঘ একটা চুমু খেয়ে প্রচন্ড আবেগ মেশানো জড়ানো গলায় বলল, নীলার মনটাও নিমেষেই আবার খারাপ হয়ে গেল। আজকাল সাদিত নীলা দুইজনই খুব ভালো অভিনেতা এবং অভিনেত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছে। বাহির দিয়ে তারা বড্ড সুখী, বড্ড পাগল, কিন্তু একমাত্র ভেতরটাই জানে তারা কত খণ্ডে বিভক্ত হয়ে আছে। দিন শেষে আপন জনের মুখে হাসি ফোটাতে তারা সর্বদা হাস্যমুখের অভিনয়ে মেতে থাকে, কিন্তু দিন শেষে দুজনেই চোখের দৃষ্টিতে ধরা, আবার পর মুহূর্তেই সব কিছুকে অগ্রাহ্য করে সম্পূর্ণ অজানার ভান করে। নীলা এবার মুখ খুলে সাদিতের দিকে তাকালো। সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে তার মনটা ভালো করে বলে উঠল, বাবু আবারও তার বাবার আদর চাচ্ছে। তাই জলদি জলদি। সাদিত তার কথায় মৃদু হাসল। প্রিয়তমার ছোট্ট কপালটাতে আদুরে একটা চুমু খেয়ে তাকে সাবধানে কোলে তুলে নিল। এগিয়ে গেল নরম বিছানাটার দিকে। প্রিয়তমাকে যে এখন আদর দিতে হবে, আদরে আদরে তার সবটুকু কষ্ট শুষে নিয়ে শূন্য কোঠায় স্থান দিতে হবে। ঘরে উপস্থিত লোকের সংখ্যা একে একে কমে যেতেই শান্তের আবারও মৃগী রোগীদের ন্যায় কাঁপাকাঁপি শুরু হলো। ভয়ার্থ চোখে সে তানভীরের রুমটাতে নজর বোলালো। এতক্ষণ সবার মধ্য থেকে কিছু দেখার সুযোগই ছিল না। লাল গোলাপায় রজনীগন্ধার রুমটা ডেকোরেশন করা হয়েছে। এত এত ফুলে মনে হচ্ছে কোনো রুম নয়, সাক্ষাৎ ফুলের বাগান। সাথে জেসমিনের সৌরভের অসংখ্য ক্যান্ডেলে রুমটা আলোকিত। শান্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে নিচের রুমটাকে। হ্যাঁ, এটা তো আজ থেকে তারই রুম। বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে শুধু এই রুমটুকুই তার নয়, বরং এই বাড়ি এবং এর প্রতিটি আনাচে কানাচেতে আজ থেকে শান্তর দায়িত্ব, তার নিজের ছোট্ট সংসার। হঠাৎ দরজা খোলার আওয়াজে শান্ত সেদিকে ফিরে তাকালো। আজ সারা দিকে যেন তানভীরের দিকে তাকানোর তার সাহসই হয়নি, এখনো হচ্ছে না, কিন্তু বেহায়ার মতো তাকিয়ে থাকতে যে বড্ড ইচ্ছে হয়। এই দুষ্টু ছেলেটা যে একান্ত তার নিজের, তার উপর শান্তির অনেক অধিকার, অনেক মুগ্ধতা। উজ্জ্বল শ্যামবর্ণের এই ছেলেটিকে মেরুনের মধ্যে গোল্ডেন শেরওয়ানিতে বর্ষা যে মারাত্মক লাগছে। চোখ ফেরানো যে তাই, আবার ওইদিকে বড়রা শিখিয়ে দিয়েছে বাসর ঘরে তানভীর আসলে তাকে যেন পায়ে হাত দিয়ে সালাম করে। তাই শান্ত দুরু দুরু বুক নিয়েই ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। তানভীর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুলে পাঞ্জাবির বোতাম খুলছিল। আচমকাই শান্ত নিজের মতো করে তানভীরের পায়ে হাত দিয়ে সালাম করে ফেলল। হঠাৎ এমন করাতে তানভীরও বিষয়টা বুঝে উঠতে পারল না। সালাম করার দরকার ছিল না, এসব আমি মানি না। আসলে বড়রা বলে দিয়েছে তাই। আচ্ছা থাক, আর বলতে হবে না। এসব পরে আর কতক্ষণ থাকবে? ভারী জিনিসপত্র ছেড়ে ফ্রেশ হয়ে এসো। শান্ত বিনা বাক্যে তানভীরের কথা পালন করলো, কিন্তু বিপত্তি ঘটল এত এত অলংকার সেফটি পিনে। শান্তর এসবের সাথে এমন নীরব যুদ্ধ দেখে তানভীর এগিয়ে গেল এবং নিঃশব্দে তার কাজে সহায়তা করলো। এদিকে পুরোটা সময় শান্ত যেন দম আটকে বসেছিল। শরীরে তানভীরের রুক্ষ বলিষ্ঠ হাতগুলোর ছোঁয়া পড়তেই যেন শরীর বরফ শীতল হয়ে যাচ্ছিল। সব খোলা শেষ, এখন যাও। শান্ত এবারেও বিনা বাক্যে তার কথা পালন করলো। তার নিজের শব্দ ভাণ্ডার যেন আঁচ ফাঁকা। হালকা কমলা রঙের একটা সুতির শাড়ি নিয়ে সে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল।
সারাদিনের ক্লান্ততায় বেশ সময় নিয়ে একটা শাওয়ার নিল। অতপর ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। কিন্তু কয়েক কদম সামনে এগুতেই শান্ত নিজেকে শূন্য অনুভব করলো। আচমকা এমন হওয়াতে ভয় পেলেও ক্যান্ডেলের মৃদু আলোয় তানভীরের কোলে নিজেকে দেখে কোনোভাবে বুকে ফু দিয়ে সামলে নিল। কিন্তু তানভীরের বলা নেই কওয়া নেই এমন করার কারণটা কি? কি হয়েছে এমন করে? বাকিটা বাক্য সমাপ্ত করতে না দিয়েই তানভীর তাকে নরম বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলল। আর সেকেন্ড সময় অতিবাহিত না করেই নিজের সবটুকু ভর তার নরম শরীরের উপর তুলে দিল। কি করছেন কি? আমি ব্যথা পাচ্ছি, উঠুন। তানভীর উঠল তো নাই, উল্টে শান্তির রুমের ডালগুলো শক্তভাবে চেপে ধরল। তখন ওভাবে কান্না করার কি মানে? তোকে কি আমি জোর করে বিয়ে করেছিলাম, নাকি মন এখনো বিদেশের বাগদত্তার কাছে পড়ে আছে? শান্তর চোখ বোধ হয় বেরিয়ে আসার উপক্রম। এই ছেলে তো আচ্ছা পাগল, কবুল বলার সময় কি কোনো মেয়ে হাসবে নাকি? এটা তো একটা বাচ্চাও বোঝে। এটা তো চুপ! সবাই কি জানাতে চাস? আমি খারাপ? আমার কাছে তুই খারাপ থাকবি তাই এত কানাকাটি? আপনি ভুল বুঝছেন আমাকে। আমি কেন এমনটা মনে করাতে যাব? তাহলে বল এত কানাকাটির কি মানে? তুই দেখেছিস তোর বাপ মানে আমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বা কেমন বড় বড় চোখ করে তাকাইছিল? না জানি ওনার আদরে দুলালিরে আমি কতই না দুঃখে রাখবো। ইস, আপনি তো আমাকে কিছুই বলতেই দিচ্ছেন না। আর বলতে দিব না। কথাটুকু শেষ করেই তানভীর নিজের মুখ শান্তর গলায় ডুবিয়ে দিল। খোঁচা খোঁচা দাড়িতে ঘষাতে শান্তের অবস্থা বড্ড করুণ। ওইদিকে তানভীর নিজের কাজে মত্ত। এতদিনের পিপাসিত প্রাণের কাছে আজকে যেন জলের সন্তান। তাই সে সবকিছু ভুলে নিজের পিপাসা নিবারণে ব্যস্ত। আমি ব্যথা পাচ্ছি। শান্তর অস্ফুট স্বরে কথাটাতে তানভীরের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। শুধু শান্তর কানের কাছে ঠোঁট লাগিয়ে ঘন শ্বাস ফেলে বলল, মাত্র এইটুকুতে এখনো যে অনেক ব্যথা পাবার বাকি, এখনই গায়ে হলে চলবে? কি ছিল বাক্যটাতে শান্ত সেটা জানে না, কিন্তু এমন নেশালো বানে শান্তের শরীর অসার থেকে অসার হতে চলেছে। শরীরে যেন এক বিন্দু পরিমাণ শক্তি নেই, বড্ড অভাব, কিন্তু চরম এক সুখানুভূতি। বোধহয় এমন জ্বালাময়ী সুখ কেবল বিবাহের পবিত্র বন্ধন থেকেই উপলব্ধি করা সম্ভব। আর ওইদিকে রাতের প্রহরের সাথে সাথে পাল্লা দিয়ে যেন ভালোবাসার প্রহরেরও পরিবর্তন হচ্ছে। ক্ষণে ক্ষণে ভালোবাসার গভীরতাটুকু যেন ক্রমশ বৃদ্ধির পথে। রাত তখন 3টে কি 4টে হবে বোধহয়। ঘুমের ঘোরে অভ্যেসবশত নীলা নিচের ডান পাশে হাত দিল। জায়গাটা ফাঁকা অনুভব করে চোখ বন্ধ রেখেই ক্রমাগত নিজের জন্য বরাদ্দকৃত উষ্ণতম বুকটা খুঁজে চলল। কিন্তু সেই উষ্ণতার অনুপস্থিতি অনুভব করে পিটপিট করে চোখ খুলল। সবুজ ড্রিম লাইটের মৃদু আলোয় আধা আলো অন্ধকার রুমটার এদিক ওদিক তাকাতে লাগলো। হঠাৎ চোখ পড়ল রুমের পশ্চিম পাশে, আর তখনই নীলার বুকটা তীক্ষ্ণ ব্যথায় যেন কেঁদে উঠল। আর কত! নীলার যেই মানুষটার কষ্ট আর সহ্য হয় না। সাদিত বরাবরই 5 ওয়াক্ত নামাজের জন্য আগ্রহী। হাজারো ব্যস্ততায় থাকলেও ফরজ সালাতটুকু সে আদায় করে নিতে ভুল করবে না, কিন্তু তাহাজ্জুদের সালাতটা বরাবরই মিস হয়ে যায়। এমনকি নফল ইবাদত বলে বছরের 2-3টে উপলক্ষ ব্যতীত কোনো কালেই তার পড়া হয় না। কিন্তু আজকাল মানুষটা সারা দিন এমন কঠিন খাটুনি খেটেও রাত জেগে তাহাজ্জুদ আদায় করে। অন্য সময় হলে নীলা হয়তো বা স্বামীর এমন নেক আমলে ভীষণ খুশি হতো, কিন্তু এখন যে ইচ্ছে থাকা সত্ত্বেও হতে পারে না। প্রচণ্ড দুঃখে তার শ্বাস নিতে কষ্ট হয়। কেন তার জন্য এই মানুষটা এত কষ্ট পায়? নিজের কষ্টের থেকেও যে নীলার নিকট তার কষ্টের আঘাত ব্যাপক গাঢ়। সহ্য হয় না নীলার। কতক্ষণ এভাবে কান্না ভরা মুগ্ধ দৃষ্টিতে নীলা তার প্রাণপ্রিয় স্বামীর দিকে তাকিয়েছিল সেটা বলা মুশকিল। কিন্তু চারপাশ থেকে আজানের ধ্বনি ভেসে আসতেই নীলার নিকট সময়টা অনুমান হলো। সাদিত একেবারে ফজরের সালাত শেষ করে জায়নামাজ থেকে উঠে দাঁড়ালো। সাদিতকে সালাম ফিরাতে দেখেই নীলা তখন দ্রুত চোখ বন্ধ করে ফেলেছিল। মানুষটা যখন নীলার নিকট হতে এই মোনাজাতগুলো গোপন রাখতে চায়, তাহলে সেটাই হোক। নীলাও তাকে এই নিয়ে কোনো রকম প্রশ্ন করবে না। থাকুক না কিছু নীরব পবিত্র ভালোবাসা একান্ত সযত্নে, তাতে কি খুব ক্ষতি?
সাদিত চায় নামাজটা যথাস্থানে রেখে বিছানার দিকে এগিয়ে আসলো। নীলার মাথার কাছে বসে তার সারা শরীরে ফু দিল এবং খুবই আলতো করে 3 সেকেন্ড সময় নিয়ে মাথায় একটা চুমু খেলো এবং তারপরে নিচু হয়ে কম্বলের উপর দিয়েই নীলার উঁচু পেটটাতে ঠোঁট স্পর্শ করলে ভালোবাসার স্নেহময় চুম্বন এঁকে দিল। সাদিত উঠে যেতেই নীলার গাল বেয়ে নিঃশব্দে গরম জলগুলো গড়িয়ে পড়ে ক্রমশ বালিশটা ভিজে যেতে লাগলো। সাদিত মাথার টুপি খুলে বিছানায় আসলো। অনেক রাত করে ঘুমিয়েছে বলে কি মনে করে নীলাকে আর নামাজের জন্য ডাকলো না, শুধু পাশে শুয়ে নীলাকে আস্তে করে বুকের সাথে জড়িয়ে নিল আর উঁচু পেটটাতে নিজের বলিষ্ঠ হাতটা আলতো করে রেখে চোখ বন্ধ করলো। আর উপরে উপরে শক্ত ভাব বজায় রেখে চলা কিন্তু ভিতরে ভিতরে আড়ষ্ট হয়ে থাকা পুরুষটির অগোচরে চলতে থাকলো প্রিয়তমা স্ত্রীর নিঃশব্দের অশ্রুজল। কিন্তু কতক্ষণ? নীলা ঘুমের ঘোরে কেঁপে কেঁপে উঠতেই সাদিতের চোখ খুলে গেল। আবছা আলোয় কিছু না দেখতে পেয়ে নীলার পাশে ল্যাম্পশেডটা অন করে দিল। চিন্তিত হয়ে নীলার গালে হাত রাখতেই ভেজা অনুভব করলো। মুহূর্তেই তার অস্থিরতা শুরু, সেকেন্ডেই তার মনে হাজারো খারাপ চিন্তারা এসে ঘূর্ণিপাক খেতে লাগলো। পাখি, এই পাখি, শরীর খারাপ লাগছে তোমার? সাদিদের ভাঙা গলার চিন্তিত স্বরটা শুনে নীলা আর ঘুমের অভিনয় করে যেতে পারল না, কিন্তু চোখ খুলতেই ঘটল বিপত্তি। চক্ষু যুগল যেন তার টকটকে রক্ত লাল। কি হয়েছে আমার পাখির, বলো আমাকে। মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারল না, শুধু এতক্ষণে নিঃশব্দের চোখের জলগুলো সাদিদের বুকে লেপ্টে দিয়ে বুক ভেজাতে লাগলো। এমন করলে কিন্তু আমি রেগে যাব পাখি, কান্না বন্ধ করো। ডক্টর নিষেধ করেছে না এই সময় তোমাকে কান্নাকাটি না করতে? তাহলে এসব কি দেখি, চোখ মুছো। সাদিত নিজেই তার ভেজা গালগুলো আলতো হাতে মুছিয়ে দিল। অতঃপর প্রিয়তমা স্ত্রীকে বুকে আগলে নিয়ে আদুরে ভাবে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নীলার কান্না কিছুটা দমে আসতেই সাদিত চিন্তাগ্রস্ত গলায় প্রশ্ন করলো, কান্না কেন করছো সময়? শরীর খারাপ লাগছিল নাকি আবারও বাজে স্বপ্ন দেখেছিলে? কিছুটা হয়নি আমার, কেবল আপনি আমাকে বুকে শক্ত করে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করুন, তাহলে আমি ঠিক হয়ে যাব। সাদিত নিঃশব্দে মৃদু হাসল। অতঃপর নিজেদের উপর পাতলা কম্বলটা ভালোভাবে দিয়ে নীলাকে তার সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। মাথায় শব্দ করে চুমু খেয়ে বলল, আমার প্রিন্সেসটা কি করে? দুষ্টু মা কি কান্না করে তার মিষ্টি ঘুমটা ভেঙে দিয়েছে? নিজেই দেখুন। নীলা কম্বলের নিচ দিয়ে সাদিতের হাতটা তার পেটে রাখলো। বেশিক্ষণ সাদিতকে অপেক্ষা করতে হয়নি। মেয়ে তাকে নিজের অবস্থান জানান দিল। সাদিতের চোখে মুখে উপচে পড়া খুশি। প্রিন্সেস জেগে আছে পাখি, আমাদের কথা মনোযোগ দিয়ে শুনছে। নীলা উত্তর দিল না, শুধু সাদিদের হাসি মুখটা মুগ্ধ দৃষ্টিতে প্রাণ ভরে দেখল। মুগ্ধতার রেশ নিয়েই তার কপালের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ডান গালে ছোট্ট একটা চুমু দিল। সাদিদের ঠোঁটের কোণ আরো বিস্তৃত হলো সদ্য ভোরের আলোতে, যা নীলার চোখ জুড়িয়ে দিচ্ছে। দেখেও যেন তৃপ্তি মেটে না তার। ভীষণ তৃষ্ণার্ত এক প্রিয়তমা নারী। তানভীরের সর্বদা জনমানবহীন খাখা করা বাড়িটাতে যেন আজ শান্তি মতো শ্বাস ফেলার জায়গাটুকু নেই। আল্লাহ জানে কোথায় থেকে সকাল সকাল এত লোকজনের লাইন লেগে গিয়েছে। শান্ত চোখ বানিয়ে পুরো লিভিং রুমটাতে একবার নজর বুলালো। না, কাউকে চেনে না। কেমন যেন নার্ভাস লাগছে। অদূরেই নিধি একজন স্টাফের সাথে কাজকর্মের বিষয়ে কথা বলছিল, তাই শান্তকে জড়সড় হয়ে একা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো। কি রে, কিছু লাগবে? এমন করে কি দেখে চলেছিস? না মানে আসলে এত ইতস্তবোধ করছিস কেন? এটা তো এখন থেকে তোর নিজেরই বাড়ি। শাশুড়ি ননদ কেউ নেই যে তোকে ধরে ধরে সব দেখিয়ে দিবে। নিজের সংসারের দায়িত্ব নিজেকে নিতে হবে, তাই নিজেকে এত গুটিয়ে না রেখে ফ্রিভাবে থাকো। আপু, আমি পারবো তো এত বড় সংসার সামলাতে? বড় কোথায় রে, মাত্র তো তুই আর তানবীর। টোনাটুনি সংসার তোদের, আর কে আছে? না মানে ওনারা সবাই?
নিধি এবার শব্দ করেই হেসে ফেলল, হাসতে হাসতেই বলল, বিয়ের পরে তিনি ওই হাওয়া ফুস সর্বদা ধাপটে চলা মেয়েটা আজ এমন ভীতুদের মতো কথা বলছে। মানে? আরে বোকামি, ওনারা ঘরের লোক নয়, বিয়ের বিভিন্ন কাজে বাহির থেকে এসেছে। ও, নিধি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, তারপর বলল, কেউ তো নেই যে তোকে কিছু বলবে, তাই আমিই বলছি, মিষ্টি জাতীয় কিছু রান্না করতে পারবি? খুব বেশি কিছু প্রয়োজন নেই। হ্যাঁ পারবো, কয়েকদিন আগে ইউটিউব দেখে করেছিলাম। নিধি মুচকি হাসল, অতপর হাসি মুখে শান্তির উদ্দেশ্যে বলল, তাহলে আমার সাথে রান্নাঘরে আয়, হিসেব মতে তোকে আজ সকালেই মিষ্টি জাতীয় কিছু রান্না করতে হবে। শান্ত বাধ্য মেয়ের মতো নিধির পিছন পিছন চলে গেল এবং একটু ভয় পেলেও ভালোভাবেই পায়েসটা রান্না করতে পারল। খুব ভালো হয়েছে, এবার 1 কাপ কফি নিয়ে নিজের রুমে যা, আমি আগেই সকলের জন্য তৈরি করেছিলাম। শান্ত জানে না হঠাৎ তার কি হলো, কিন্তু নিধির এই একটা কথা বলার পর সে বেশ লজ্জা পেল। নিজের রুম, নিজের বাড়ি, কি অদ্ভুত না? নিধিও তার লজ্জায় লাল হওয়া মুখটা দেখেছে, তাই মৃদু হেসে আলতো করে গালটা টেনে দিয়ে আবারও বলল, আর লজ্জা পেতে হবে না, যা এখন। নিজের রুমের সামনে এসে শান্তের পা জোড়া আবারও স্থির হয়ে গেল। যা থেকে বাঁচতে সকাল থেকে এত চেষ্টা করে যাচ্ছে, এখন সেখানেই এসে হাজির। বুকে একটা ফু দিয়ে সে তানভীরের তথা নিজের রুমে প্রবেশ করলো। তানভীরকে বিছানায় না দেখে যেন স্বস্তি পেল, কিন্তু পর মুহূর্তেই অগোছালো বিছানার দিকে নজর পড়তেই লজ্জায় তার গালগুলো আবারও টমেটোর ন্যায় লালচে দেখা গেল। রাতের দস্যিপনাগুলো চোখের সামনে ভেসে উঠতেই সে দ্রুত তানভীরের ওয়াশরুম থেকে আসার আগেই রুম থেকে বেরিয়ে যেতে চাইল। তাই কফির মগটা ট্রি টেবিলে রেখে সে যাবার জন্য পা বাড়ালো, আর তখনই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। শান্তর বুকের মধ্যে বোধহয় হাজারো কিলোমিটার বেগে ঘোড়ার রেস চলছে। তানভীরের দিকে তাকানোর সাহস হচ্ছে না, তাই মাথা নিচু রেখেই আস্তে করে বলল, আপনার কফি। বলেই সে হালকা দৌড়ে রুম থেকে বের হতে চাইল, কিন্তু পারল না। শীতল বলিষ্ঠ একটা হাত সজোরে পেছন থেকে তার কবজি টেনে ধরেছে। তানভীর পিছন থেকেই প্রশ্ন করল, সমস্যা কি তোর? সকাল থেকে কোথায় ছিলি? না মানে একটু কাজ। কিছু করতে হবে না, বাড়িতে এতগুলো কাজের লোক আছে, তাহলে কিসের জন্য? তোকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নিজের সংসারের কাজ নিজে না করলে কি করবে? এমন কথার পরিপ্রেক্ষিতে তানভীর আর প্রতি উত্তর করার ভাষা খুঁজে পেল না। এতদিন তো এটাকে তার বাড়ি বলেই মনে হতো না, কেবলমাত্র এক ঝাঁক কাছের লোকের ভিড়ে গড়ে ওঠা 5 স্টার হোটেল মনে হতো। কিন্তু আজকে এই মেয়েটার একটা কথাই কোথায় যেন শেকড়ের টান পড়েছে। সত্যিই মেয়েটার আগমনে ধীরে ধীরে এই হোটেলটা যেন বাড়িতে রূপান্তরিত হচ্ছে। তানভীর শান্তকে পেছন থেকেই আলতো করে জড়িয়ে ধরল। শান্তর কাঁধে নিজের থুতনি রেখে ধীর গলায় বলল, থ্যাংক ইউ। গরম নিঃশ্বাস কাঁধে পড়তেই শান্ত পরনের শাড়িটা শক্ত করে খামচে ধরল। একেবারে স্থির হয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। তাকে এমন শরীর শক্ত করে দাঁড়িয়ে থাকতে দেখে তানভীর আবারও বলে উঠল, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? শরীর খারাপ লাগছে? পেনকিলারটা তখন খাওনি? ইস, যেখানে থেকে বাঁচতে চাওয়া হয় সেখানেই এসে যেন বারবার আটকে পড়তে হয়। শান্ত লজ্জায় কুকড়ে গিয়ে অস্ফুট স্বরে কেবল বলল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার, ছাড়ুন আমি যাব। এবার বোধহয় পুরোটা বিষয় তানভীরের নিকট জলের ন্যায় পরিষ্কার হলো। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে চাপা হেসে বলে উঠল, লজ্জা পাচ্ছ? ছাড়ুন। না বললে তো ছাড়ছি না মিসেস। শান্ত এবার আর মুখে কিছু বলতে পারল না, কেবল তানভীরের বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ক্রমাগত মোচড়ামুচড়ি শুরু করলো। কিন্তু তানভীর এত সহজে ছাড়লে তো? আষ্টে পৃষ্ঠে শান্তকে পেছন থেকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে দুষ্টুমি মাখা স্বরে বলল, লজ্জার কাজ তো শেষ, এখনো তো লজ্জা পেয়ে কি হবে?
এমন দুষ্টু বাক্যে শান্ত আর নিজেকে সামলিয়ে রাখতে পারল না। পিছন ঘুরে তানভীরের সদ্য গোসল করা উন্মুক্ত শীতল বুকে মুখ গুজে দিল। বিয়ের প্রথম সকালে শুভেচ্ছা ওয়াইফি। আপনাকেও। আর কিছু নেই? এত গিফট আমি? শান্ত তানভীরের বুক থেকেই মাথাটা একটু উঁচু করল। তার দৃষ্টিতে স্পষ্ট তার নিকট তানভীরের মাত্র বলা কথাটা বোধগম্য হয়নি, কিন্তু তানভীরের ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখাটা দেখে শান্ত আবারও বুকে মুখ লুকালো। বুঝতে পারুক আর নাই বা পারুক, কিন্তু এটা যে নিঃসন্দেহে তানভীরের বদ মতলব সেটা বুঝতে শান্তের আর অসুবিধে হয়নি। তাই আস্তে করে তানভীরের বক্ষ রোমে একটা টান দিল। তাতে যেন তানভীরের ঠোঁটের কোণের হাসি আর দীর্ঘায়িত হলো। সে শান্তকে নিচের বুকের সাথে আরো জাপটে ধরে এবার শব্দ করেই হেসে ফেলল। তানভীর শান্তর বিয়ে উপলক্ষে সাদিদের অনেক কাজ পেন্ডিং পড়েছিল, তাই দুপুরে তাদের রিসেপশন পার্টি শেষ করে সোজা ল্যাবে চলে গিয়েছে। ল্যাবের কাজগুলো গুছিয়ে আবার অফিসেও একটু টু মেরে আসতে হবে। নিজেদের অফিস হলে কি হবে, হাসিবুর রহমান বরাবরই কাজের ক্ষেত্রে ভীষণ সিরিয়াস। সেটা অফিসের স্টাফ হোক বা নিজের ছেলে, কাজ নিয়ে অবহেলা তিনি একেবারে বরদাস্ত করেন না। কিন্তু নিজের আদরের ছেলের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি মন থেকেই তাকে একটু আধটু ছাড় দিয়ে থাকেন, আর এটারই সুযোগের সদ্ব্যবহার করতে তার গুণধর পুত্র পিছুপা হয় না। কিন্তু আজকে একেবারে না গেলেই হচ্ছিল না, তাই নীলাকে বাসায় ড্রপ করে দিয়েই সে বেরিয়ে পড়েছে। ফোনের রিংটোনের আওয়াজটা কানে আসতেই নীলার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সাদিদের নাম্বার থেকে কল এসেছে, আর সবার থেকে আলাদা রিংটোনই তার প্রমাণ হিসেবে শব্দ করে অনবরত বেজে চলেছে। নীলাকে আর উঠে ফোনটা আনতে যেতে হলো না, মিনু পাশেই বসা ছিল, তাই সে নীলার হাতে ফোনটা দিয়ে রুমের বাহিরে চলে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? কিছু করি না, এমনি বসে আছি। তুমি রুমে একা? ফোনের অপর পাশ থেকেই নীলা সাদিদের চিন্তিত গলাটা বুঝতে পারল, তাই মুচকে হেসে বলল, আরে না, সেই সাহস কি কারোর আছে? আপনি যেভাবে সবাইকে ধমকের ওপরে রাখেন, আমি বললেও তারা আমাকে একা ছাড়ে না। মিনু ছিল এতক্ষণ, আপনি ফোন করেছেন বিধায় বাইরে গিয়েছে। তুমি একা থাকবেই বা কেন? এতগুলো লোকজন তাহলে বাড়িতে থেকে কি লাভ? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, এবার শান্তি। হাহ, এত রাগ কেন আপনার? এই ছোট্ট একটা কথাতে কেউ রেগে যায়? ভালো তো আর তুমি ভালো না, তা আমার আগের কারণটাও বুঝবে না। নীলা আবারও নিঃশব্দে হাসল, কিন্তু এই কথার প্রতি উত্তরটা দিল না। কেননা সে বেশ ভালো করেই সাদিদের দুষ্টুমিগুলো বুঝতে পারে, তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, কি করেন? কাজ করছিলাম একটু। কখন আসবেন? ফোনের অপর পাশে সাদিদের ছোট্ট একটা নিঃশ্বাস ফেলার আওয়াজ পাওয়া গেল। নীলা চোখ বন্ধ করে লাউড স্পিকার অন করে ফোনটা নিজের বুকের উপর চেপে রাখল। কয়েক মিনিটের নীরবতার পর সাদিদ নরম আদুরে গলায় বলল, লেট হবে বাকি, তুমি বাকি সবার সাথে ডিনার করে নিও, কোনো ফাঁকিবাজি যেন না হয়। আমি কিন্তু মায়ের থেকে খবর নেব, আর রাত জাগবে না, লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বে। বুকের বাম পাশে খুবই সূক্ষ্ম একটি কষ্টের অনুভূতি হলেও নীলা কিছু বলল না, শুধু সাদিদকেও সময় মতো ডিনার করে নিতে বলে ফোন রাখলো। সাদিদ কল রাখতেই নিমেষেই নীলার চোখটা ছলছল করে উঠল। মানুষটা নীলাকে এত সময় দেয়, এত খেয়াল রাখে, তারপরও যেন কয়েক ঘন্টার দূরত্বটাতে নীলার কষ্টের কুলকিনারা থাকে না। খুব বেশি ভালোবাসে বিধায়ী হয়তো সামান্য দূরত্বটুকু মনে এতটা আঘাত হানে, কিন্তু তারই সাথে সাথে নীলার যে ভয়ও হয়। সামান্য দূরত্বে যদি এত কষ্টের অনুভূতি হয়, তাহলে সারা জীবনের জন্য কিভাবে তারা একে অপরকে ছেড়ে বাঁচবে? অপরজনকে ছাড়া যে দুইজনই অপূর্ণ, দুইজনই ভীষণ অতৃপ্ত। নীলা আবারও দেয়ালের রেডিয়াম ঘড়িটার দিকে তাকালো। 11:30টার উপরে বাজে, অথচ সাদিদ এখনো অফিসে পড়ে রয়েছে। তখন ফোন রাখার পর আর কথা বলা হয়নি, শুধু ঘন্টা খানেক আগে নীলা খেয়েছে কিনা সেই খবরটুকু সে শায়লা রহমানের কাছ থেকে নিয়েছে। তিনি হাসতে হাসতেই পাগল ছেলেকে বলেছেন তিনি নিজে নীলাকে খাইয়ে দিয়েছেন, আর সাদিদ আবারও নীলাকে কড়া স্বরে বলে দিয়েছে যেন রাত না
জাগে, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কিন্তু নীলা সেই কখন থেকে বিছানায় শুয়ে একাধারে ছটফট করেই যাচ্ছে, কিছুতেই ঘুম আসছে না। এতক্ষণ শুয়ে থাকতে থাকতে মাথাটাও এবার ধরে যাচ্ছে। তাই সে বিছানা ছেড়ে উঠে পাতলা চাদরটা গায়ে দিয়ে রুমে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাতের মৃদু বাতাসে মনটা নিমেষেই ভালো হতে শুরু করলো। সাদিত যখন বাসায় পৌঁছলো তখন পুরো বাড়ি নীরবতার চাদরে আচ্ছন্ন। তাই ডুপ্লিকেট চাবি দিয়ে সে নিজেই দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। নিঃশব্দে রুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজা লাগানো হয়নি। সাদিত আসবে বলে নীলা তখন শুধু দরজা চাপিয়ে শুয়ে পড়েছিল। সাদিত রুমে এসেই সর্বপ্রথম বিছানার দিকে তাকালো, কিন্তু শূন্য বিছানা দেখতেই তার কপাল কুঁচকে এলো। নীলাকে ডাকতে যাবে তখনই বারান্দার দিকে তার নজর পড়ল।